আসসালামু আলাইকুম। এক গভীর সংকটে, এক গভীর রাজনৈতিক সংকট, সহিংসতার মধ্য দিয়ে এই ভিডিও বার্তা আমার মাননীয় প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। যে ভালোবাসে সে দুটি কড়া কথা বলার অধিকারও রাখে। বঙ্গবন্ধু বলেছেন, শাসন করা তারই সাথে সোহাগ করে যে। বঙ্গবন্ধু কন্যা বলে আপনার প্রতি আমার আজকে 15 বছর আমার রাজনৈতিক একটি জায়গা বা আমি রাজনীতি করে আসছি মাঠ পর্যায়ে, সেই জায়গা থেকে নানানভাবে আপনাকে সহযোগিতা সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। সেই কি গণজাগরণ মঞ্চে আমরা রাজপথে ছিলাম শুধু আপনাদের সহযোগিতা করার জন্য। নানান সংকটে, জঙ্গিবাদ মোকাবিলায়, মাদক মোকাবিলায়, বিশেষ করে সাম্প্রদায়িক অপগোষ্ঠী জঙ্গিবাদ এর বিরুদ্ধে, অসাম্প্রদায়িক রাজনীতির পক্ষে, আপনার পক্ষে বারে বারে আমরা কলম ধরেছি, মাঠে নেমেছি, প্রতিবাদের ভাষা ব্যবহার করেছি। এই দুটি কথা বলতেই হয়। আজকের এই পরিস্থিতির জন্য কারা দায়ী? আমি বলবো একমাত্র লুটেরা, চাটুকার এবং ভয়ঙ্করভাবে জনগণের বিরুদ্ধে রাষ্ট্রকে দাঁড় করানো একদল সিন্ডিকেট লুটপাটকারী দায়ী। এরা শিক্ষাকে বাণিজ্যিকীকরণ, চাকরি ব্যবস্থাকে ধ্বংস করেছে। এরা চাকরি দেওয়ার নামে মানুষের কাছ থেকে টাকা খেয়ে খেয়ে ধ্বংস করে ফেলেছে এই জায়গাটাকে। কোটা একটা সামান্য বিষয়, কোটা কোনো ইস্যু নয়। এটার জন্য এত বড় আন্দোলন হয়নি। মানুষের দীর্ঘদিনের নির্যাতন, দীর্ঘদিনের পুষে ওঠা কষ্ট, মানুষের হৃদয় ফাটা আর্তনাদগুলো জেগে উঠেছে। আজ থেকে 1-1.5 বছর আগে আমি শুধুই বলতেছি যে একটা অশুভ সংকেত দেশের এটাকে কি বলে, আইন শৃঙ্খলার অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। শেষ করে দেওয়া হয়েছে দেশের পুলিশি ব্যবস্থাকে, একেবারেই শেষ করে দেওয়া হয়েছে। কারা করেছে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু খোঁজ খবর নেন। গোয়েন্দা সংস্থা দিয়ে একটু বাহির করেন কি অবস্থা, জনগণের বিরুদ্ধে কিভাবে দাঁড়িয়েছে এরা। জনগণকে ভালোবেসে হাজার হাজার বছর বেঁচে থাকা যায়, সম্মানের সহিত জনতার বিরুদ্ধে দাঁড়িয়ে কখনো এটা বেঁচে থাকা বলে না। একটু পুরনো ইতিহাসের দিকে যাব, সেই 15ই আগস্টের কথা স্মরণ করিয়ে দেব। বঙ্গবন্ধুকে কারা মৃত্যুর দিকে, 15ই আগস্টের দিকে নিয়ে গিয়েছিল, একটু স্মরণ করিয়ে দিতে চাই। তৎকালীন সময় যখন স্বাধীন হওয়ার পর বঙ্গবন্ধু যতগুলো ভাষণ দিয়েছেন, যতগুলো প্রতিবাদ করেছেন, শুধু এই দেশীয় লুটপাটকারী ও চোরদের বিরুদ্ধেই বঙ্গবন্ধুর প্রতিবাদ ছিল এবং বঙ্গবন্ধুর শক্ত জোরালো অবস্থান ছিল। তাই চোররা সহ্য করতে পারেনি বঙ্গবন্ধুকে, সুকৌশলে বঙ্গবন্ধুকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল তৎকালীন সুবিধাবাদী শ্রেণী। কিভাবে? একটু সামান্য বলি, নানান কারণ আছে, একটু সামান্য বলি। বঙ্গবন্ধুকে এরা চাটুকারিতা করে, এদের সুকৌশল দিয়ে বঙ্গবন্ধুকে ক্রাশ করে ফেলেছে, যেটা মৃত্যুর দিকে নিয়ে গেছে বঙ্গবন্ধুকে। জনতা থেকে দূরে নিয়ে ওই সুবিধাবাদী লুটপাটকারীরা একটা জায়গা তৈরি করেছে।
এত যোগ্য বঙ্গবন্ধুর লোক থাকতে একজন অপদার্থ কে এম শফিউল্লাহকে বঙ্গবন্ধু বানিয়েছেন সেনাপ্রধান। যেদিন ফোন করলেন বঙ্গবন্ধু, এই শফিউল্লাহ, তোমার লোক তো আমার বাড়িতে আক্রমণ করেছে, তখন সেই শফিউল্লাহ বলল, স্যার আপনি পালিয়ে যান। যদি বঙ্গবন্ধুর পরীক্ষিত সে ৭১-এর বীর সৈনিকদের একজন সেই তৎকালীন সময়ে সেনাপ্রধান থাকতো, একা হলেও অস্ত্র হাতে বঙ্গবন্ধুকে বাঁচাতে ছুটে আসতেন। চাটুকাররা খুব সুন্দর সুন্দর কথা বলতে পারে, সুবিধা পেয়ে, রাজনৈতিক প্রশ্রয় পেয়ে, আইন শৃঙ্খলা বাহিনীর প্রশ্রয় পেয়ে বিপদে এরা কোনো কাজে আসে না। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি লক্ষ্য করুন, রক্ষী বাহিনী গঠন করেছে, কাকে দিল, কোথাকার কোন গাজী সাহেবকে প্রদান করলো। পুরা দেশে বঙ্গবন্ধুকে জনতার মুখোমুখি দাঁড় করিয়ে দিলেন, বঙ্গবন্ধুকে দূরে ঠেলে নিলেন তাদের বিতর্কিত কর্মকাণ্ডে নিঃস্বার্থে। কিন্তু পরীক্ষিত বঙ্গবন্ধু সৈনিক ছিল, তাদেরকে তিনি ওই বাহিনীর প্রদান করেন নাই। তাজউদ্দিন সাহেব বঙ্গবন্ধুর ডান হাত বাম হাত, মুক্তিযুদ্ধের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী। যেদিন বঙ্গবন্ধুর কাছ থেকে দূরে চলে গেলেন, মন্ত্রী পরিষদ থেকে পদত্যাগ করলেন, সেই থেকেই বঙ্গবন্ধুর নিরাপত্তা লঙ্ঘিত হলো, শেষ হয়ে গেল। খুনিরা মাথা ছাড়া দিয়ে খন্দকার মোস্তাকরা সংগঠিত হলো, আর শক্তিশালী হয়ে উঠল। এভাবেই লুটপাটকারীরা একটা প্রেক্ষাপট তৈরি করেছে, বাকশাল তৈরি করেছে সুবিধার জন্য নিজের, বঙ্গবন্ধুকে বুঝিয়ে। ফলাফল কি হলো? এরা নিজেরাই বঙ্গবন্ধুকে খুন করলো। অনেকে চেয়ে চেয়ে তামাশা দেখলো, তাদের কিছুই করার ছিল না তখন। একটু অনুধাবন করুন, আজকের এই অবস্থানে মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে কারা নিয়ে যাচ্ছে? বঙ্গবন্ধুর যখন হত্যা হয়, তখন মাওলানা ভাসানী অসুস্থ ছিলেন, শেষ বয়স, বার্ধক্য পেয়ে গেছে, আর কিছুই করার ছিল না। কিন্তু এই ভাসানী যুগে যুগে বঙ্গবন্ধুকে, যখন বঙ্গবন্ধু জেলে ছিলেন, বাহিরে আন্দোলন করতেন মাওলানা ভাসানী বঙ্গবন্ধুকে মুক্ত করার জন্য। এবং বঙ্গবন্ধু জেলে থাকা অবস্থায় আওয়ামী মুসলিম লীগের মেবি সহ সাধারণ সম্পাদক বানিয়েছিলেন বঙ্গবন্ধুকে মাওলানা ভাসানী। যুগে যুগে যখন বঙ্গবন্ধু বিপদে পড়তেন, পরামর্শ প্রয়োজন হতো, চলে যেতেন মাওলানা ভাসানীর কাছে। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে অনুরোধ করি, যান, সন্তোষে যান, মাওলানা ভাসানীর কবর জিয়ারত করে আসুন। এই রাজনৈতিক আধ্যাত্মিক সাধকের একটু অনুধাবন করুন, তিনি কি বলতে চেয়েছিলেন, কিভাবে জনতার রাজনীতি করতে বলেছিলেন, আর লুটপাটকারীরা কিভাবে আপনাকে জনতা থেকে দূরে নিয়ে যাচ্ছে। এই সুবিধাবাদীদের কথা আর শোনেন না। আমি কয়েকটা পরামর্শ দেব, পরামর্শ না, এটা হচ্ছে আমার বক্তব্য বা আমার মতামত। আল্লাহর ওয়াস্তে আপনাকে অনুরোধ করি, এইগুলো বাস্তবায়ন করুন। দেখবেন এই সংকট অবশ্যই
মুক্ত হবে। প্রথমত, মিডিয়াগুলো প্রায় ধ্বংস। আজকে 1-1.5 বছর যাবৎ আমি বলে আসছি যে যাকে তাকে যা নিয়ে নোংরা ভাষায় মিডিয়াতে নিউজ উপস্থাপন, এটা ভয়ঙ্কর আকার ধারণ করেছে, যা দেশের নিরাপত্তার জন্য অত্যন্ত হুমকির। আরেকটা হচ্ছে একটা বাহিনীর প্রধান, উনি কথায় কথায় মিডিয়াতে চলে আসে, যা তা বলে। ওনার প্রজ্ঞা এবং যেটাকে চৌকস, একজন আইন শৃঙ্খলা বাহিনীর চৌকসতা ওনার খুবই অভাব আছে এবং উনি প্রচণ্ড অপ্রয়োজনীয় কথা বলে। একজন আইন শৃঙ্খলা বাহিনীর ব্যক্তি হিসেবে অপ্রয়োজনীয় কথা বলা কোনোভাবেই কাম্য নয়। তিনি শুধু আইনের কথা বলবেন এবং আইন প্রতিষ্ঠায় কাজ করবেন। এর বাইরে কোনো কথা বলার কারণে তিনি রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন, রাজনৈতিক কথা বলছেন, যেটা আপনাদেরকে বিপদে ফেলেছে। বাংলাদেশে আইন শৃঙ্খলাকে টিকটক এবং ভিউখোরদের দখলে নিয়ে গেছে উনি। অবিলম্বে, আমি কার কথা বলতেছি আপনারা বুঝতেছেন, অবিলম্বে ওনাকে ডিমোশন দিন, ওনাকে এই জায়গা থেকে সরিয়ে দিন এবং ওনাকে অপ্রয়োজনীয় কথা বলতে, অবশ্য ওনাকে কথা বলা থেকেই দূরে রাখুন। বাংলাদেশে অসাধারণ চৌকস আইন শৃঙ্খলা বাহিনী আছে, মেধাবী ব্যক্তিরা আছে, ওনাদেরকে এই জায়গাগুলোতে অবিলম্বে নিয়োগ দিন। আর হচ্ছে মিডিয়া ট্রায়াল, একজন নেতা আছে বা 2-1 নেতা আছে, 2 দিন পর পর সংবাদ সম্মেলন ডাকে। এটা মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মিডিয়াতে অমুকের প্রশ্ন করে, অমুকের বিচার করে, এটা করে সেটা করে। এইগুলা বন্ধ করুন। একজন রাজনীতিবিদের কি কাজ? রাজনৈতিক মাঠে ময়দানে, খেলার মাঠে ময়দান উনি বক্তব্য দিবে। এই ধরনের মিডিয়া ডেকে এনে মিডিয়ার সামনে যা তা বলা, যা খুশি বলা। একজনে প্রশ্ন করলো যেটা হচ্ছে উদ্দেশ্য প্রণোদিত, তার আবার উদ্দেশ্য প্রণোদিত উত্তর বের করে ভিউর জন্য আরেকজনের যে মান ইজ্জত হানি হচ্ছে বা নিরাপত্তা ক্ষুণ্ণ হচ্ছে, সেই দিকে দৃষ্টি নেই। দেশটাকে এইভাবে ভয়ঙ্কর দিকে নিয়ে যাচ্ছে। আর আরেকটা বিষয়, আইন শৃঙ্খলা। আপনার আল্লাহ দোয়ায় মাননীয় প্রধানমন্ত্রী এই জায়গাটাতে নজর দিন, থানাগুলোতে নজর দিন। আমাদের চাঁদপুরের একটা থানা সদর, নজর দিন। আমি একটার কথা শুধু বললাম, ভয়ঙ্কর অবস্থা। ওইখানের ঘাসগুলো, ইটগুলা পর্যন্ত টাকা ছাড়া কথা বলে না। মানুষ ক্ষুব্ধ। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি গোয়েন্দা সংস্থাকে স্পাই ক্যামেরা দেন এবং এই থানাগুলোতে ইনকোয়ারি করতে বলেন। ছদ্মবেশে যে দেখতে বলেন যে কি কার্যক্রম চলতেছে। দুর্নীতি দমন কমিশনকে ছদ্মবেশে স্পাই ক্যামেরা দিয়ে, এবং যেই ক্যামেরার নিয়ন্ত্রণ থাকবে প্রধানমন্ত্রীর দপ্তরে, আপনি সরাসরি দেখতে পারেন প্রতিটা থানাগুলোতে। এটা অবিলম্বে নিয়োগ করুন। জনগণের বিরুদ্ধে তারা কিভাবে দাঁড়িয়েছে। একটা থানাতে যদি মানুষ সুন্দর সার্ভিস না পায়, সেই মানুষটা কিন্তু সরাসরি আপনাকে গালি দেয়। আপনি বুঝতেছেন না। আপনি তো দূর থেকে প্রধানমন্ত্রীর আসনে থেকে সেটা বোঝার বা অনুধাবন করার ক্ষমতা নেই, বা এটা শোনাচ্ছেও না আপনাকে কেউ। কিন্তু আমি আজকে এই ফেসবুকের মাধ্যমে আপনাকে জানাতে চাই, থানাগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের মাননীয় আইজিপি সাহেব মেয়াদ শেষ, আবার কেন ওনাকে আইজিপি করা হয়েছে? প্রশ্নের জবাব কি দিতে পারবেন? তবে আমি আমার শঙ্কা থেকে বলি, আপনাকে ভায়াস্ট করে ফেলেছে, আপনাকে জিম্মি করে ফেলেছে। আরও চৌকস, যিনি মনিরুল স্যার এবং বেনজিল সাহেব মিলে এমন ভয়ঙ্কর জঙ্গিবাদ দেশে হয়েছিল সৃষ্টি, তা নির্মূল করেছে, বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। এবং ওনারা বিশ্ব জঙ্গিবাদ নির্মূলে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। সেই মনিরুল স্যারকে, তারপর আমাদের শামসুন নাহার ম্যাডাম আছেন, উনি অত্যন্ত চৌকস এবং যোগ্য ব্যক্তি ছিলেন।
ওনাদেরকে পুলিশ প্রদান করা হয় নাই, যেটা অত্যন্ত ভুল সিদ্ধান্ত ছিল আপনার। বর্তমান আইজিপির সময়ে বাংলাদেশ পুলিশ শেষ পর্যায়ে, ধ্বংসপ্রায়। আমাদের জাভেদ পাটোয়ারি সাহেব একটি মানবিক পুলিশ গড়ার স্বপ্ন দেখে কাজ করা শুরু করেছিলেন এবং অসাধারণ সফলতা পেয়েছিলেন। আমাদের পুলিশ অত্যন্ত মানবিক, অত্যন্ত চৌকিশ হওয়া শুরু করেছিলেন, কিন্তু সেই পুলিশকে কোথা থেকে কি হয়ে গেল, শেষ করে দেওয়া হলো। সিচুয়েশন অবিলম্বে পুলিশ প্রশাসনকে ঠিক করেন। একটি দেশ, একটি জনগণ তখনই সরকারকে পছন্দ করে যে দেশের আইন শৃঙ্খলা সবচেয়ে সুন্দর এবং জনগণ নিরাপদ। জনগণ নিরাপদ মানে আপনার সরকার নিরাপদ, আপনি নিরাপদ, আমি নিরাপদ। তাই আপনার এই বিষয়টাতে অবিলম্বে নজর দিন। ফুটবল ফেডারেশন, ফুটবল হচ্ছে ইয়াংদের সবচেয়ে ক্রাশের জায়গা, প্রিয় জায়গা। অবিলম্বে ফুটবল ফেডারেশনকে ভেঙে দিন। 2 মাসের ভিতর ভেঙে দিয়ে একজন সৎ, মেধাবী চৌকস ফেডারেশন সভাপতি তরুণ নিয়োগ দিন, যিনি একটি অত্যাধুনিক সুন্দর ফেডারেশন গড়ে তুলবে এবং জনপ্রিয় করে তুলবে। আজকে তরুণরা কেন এত অ্যাগ্রেসিভ হয়ে উঠছে, কেন এত বিরুদ্ধ হয়ে যাচ্ছে? কারণ এদেরকে গড়ে তোলা হচ্ছে না। ক্রীড়া, খেলাধুলা মানুষকে নমনীয় করে, মানুষকে অত্যন্ত প্রফুল্ল রাখে, ভালো রাখে। আর সেই ফুটবল ফেডারেশনকে শেষ করে ফেলা হয়েছে। আল্লাহর ওয়াস্তে এই ফুটবল ফেডারেশন নজর দিন। পাপন সাহেব যখন ক্রীড়ামন্ত্রী হলেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। অবিলম্বে পাপন সাহেবকে নির্দেশনা দিন বিসিবির প্রধান নিয়োগ করার জন্য। বিসিবির যে কোর্স আছে ওনাকে এবং ওনার টিমকে অবিলম্বে সরিয়ে দেন, যে নতুন বিসিবির কোচ নিয়োগ দেন, আমাদের ক্রিকেটটাকে অবিলম্বে রক্ষা করেন। 2-1 মাসের ভিতরে এই কাজগুলো করতে হবে আপনার, নয়তো এই আন্দোলন শেষ হয়নি। জনতা আরও ক্ষুব্ধ হয়ে যাবে এগুলো যদি না করতে পারেন। আর কোটা সংস্কার করে দিয়েছেন, এটা অত্যন্ত ভালো একটি কাজ। আপনার কি মনে হচ্ছে যে এই ছেলেমেয়েরা কোটার বিরুদ্ধে লেগেছে? না, আপনি হয়তো জানেন না এই বদমাশ দুর্নীতিবাজরা কি করে চাকরির ব্যবস্থাকে ধ্বংস করেছে। এরা কোটা বিক্রি করে, 4 লাখ 5 লাখ টাকায় কোটা বিক্রি করে। 18 সালে রক্তক্ষয়ী আন্দোলন হয়েছিল, আন্দোলন করে কোটা তুলে দেওয়া হয়েছিল। আবার কেন কোটা পুনর্বহাল করা হলো? আপনি প্রধানমন্ত্রী, এগুলো জানার কোনো সুযোগও নেই এবং জানতে পারবেনও না। এটা আপনাদের কাছ থেকে এগুলো দূরে রাখা হয়। এরা চাকরি বাণিজ্য করার জন্য এই লুটেরারা আবার প্রতিষ্ঠাতা করেছে, করে এই পরিস্থিতি তৈরি করেছে। যদি লুটেরারের বিরুদ্ধে কঠোর না হতে পারেন, আমি আবারও শঙ্কার কথা বলি, আরও ভয়ঙ্কর কিছু হবে এই দেশে, যেটা আমি এই 10-15 বছর বা আমরা যারা প্রগতিশীলতার রাজনীতি করি, বিশ্বাস করি, 10-15 বছর আপনাদের পক্ষ থেকে, সঙ্গে থেকে টিকিয়েছি, থামিয়েছি, আর সম্ভব না থামানো। পৃথিবীর ইতিহাসে জনতার বিরুদ্ধে গিয়ে কেউ জয়লাভ করতে পারেনি, বরং জনতাকে ভালোবেসে মৃত্যুবরণ করেও তিনি জয়ী হয়েছেন। কর্নেল ডালিমকে জিজ্ঞাসা করা হলো, বঙ্গবন্ধুকে কেন মারলেন? বলল, উনি এতই জনপ্রিয় ছিলেন যে জনগণ ওনাকে প্রচণ্ড ভালোবাসত। উনি যা বলতেন জনগণ বিশ্বাস করতেন, তাই ওনাকে ক্ষমতাচ্যুত করা সম্ভব হয় নাই।
পারতামও না, তাই আমরা মারারই ডিসিশন নিয়েছি। বঙ্গবন্ধু মৃত্যুবরণ করেও মানুষের হৃদয়ে মণিকোঠায় অবস্থান করছেন। এবং কে মেরেছিল বঙ্গবন্ধুকে? মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে প্রশ্ন করতে চাই, এত আওয়ামী লীগের নেতাকর্মী তখন ছিলেন, তারপরেও কেন ধানমন্ডি ৩২-এর সিঁড়িতে বঙ্গবন্ধুর লাশ পড়েছিল? কোথায় ছিল তারা? এরাই হত্যা করেছে। আপনাকে ওই পথে নিয়ে যাচ্ছে এই বদমাশ চাটুকাররা। একটু লক্ষ্য করুন সাংস্কৃতিক জায়গাটা। দেশের যে সাংস্কৃতিক জায়গাগুলো আছে কারা দখল করে আছে? লুটপাটকারীরা। আপনি হাজার হাজার কোটি টাকা বরাদ্দ দিচ্ছেন। এগুলো আমাদের সাংস্কৃতিক, যে আমি আজকে 10-15 বছর সাংস্কৃতিক কর্মী, 2টার টাকাও সহযোগিতা কখনো পাইনি, নেওয়ার চিন্তাও করিনি, কিন্তু এরা লুটপাট করে খাচ্ছে। এই লুটপাটকারীরা আপনাকে জনবিচ্ছিন্ন করে নিজের পকেট ভারী করছে, আপনি বুঝতেছেন না। আপনার আল্লাহ দোয়ায় কঠোর হন এদের বিরুদ্ধে। যে ক্রীড়া সংস্থাগুলো, আমি আমার চাঁদপুরের কথাই বলি, একটা ট্রেনিস কোড করা হয়েছে। আমি নানান জায়গায় বলার চেষ্টা করেছি যে একটা টেনিস ফেডারেশন করুন। কোটি কোটি টাকা দিয়ে আপনি টেনিস কোর্ট করে দিয়েছেন ক্রীড়া সংস্থা, সরকারি টাকা দিয়ে। একটা দিনও বল গড়ায়নি সেই কোর্টে। যেটা জনবিচ্ছিন্ন উন্নয়ন, হাজার হাজার উন্নয়ন করে কোনো লাভ নাই যদি সেখানে জনসম্পৃক্ততা না থাকে। তাই যারা জনসম্পৃক্ত, এই উন্নয়নগুলো জনগণের সাথে এবং জনগণকে ফল ভোগ করবে, এদের হাতে দিন। এই লুটপাটকারী মাদকাসক্তদের হাতে দিয়েন না। চাঁদপুরে আরও কথা বলি, একজন এমপি হলেন সম্মানিত মানুষ, বীর মুক্তিযোদ্ধা। এমপি হয়ে আরও একজন আওয়ামী লীগের একটা রিসোর্ট বানালেন, কত সুন্দর একটি পর্যটন কেন্দ্র বানালেন, ধ্বংস করে দিয়েছে সেই পর্যটন কেন্দ্র। তিনি একজন সিনিয়র সিটিজেন, একজন মুক্তিযুদ্ধের সংগঠক। কাজটা কোনো ঠিক হয়েছে? ওনার উচিত ছিল যে তুমি আমার বিরুদ্ধে হও বা পক্ষে হও, আসো, আমি যেহেতু এমপি হয়েছি, আমরা আরও কীভাবে একসাথে মানুষের উপকার করতে পারি, আরও এরকম রিসোর্ট বানাতে পারি, আরও মানুষকে আওয়ামী লীগের সমর্থক বানাতে পারি। এই যে লুটপাটকারীরা বড় বড় সুন্দর সুন্দর কথা বলছে, এরা কত পার্সেন্ট ভোট বাড়িয়েছে আপনি একবার চিন্তা করুন। আপনার বিক্রি করে, বঙ্গবন্ধুকে বিক্রি করে এরা কোটি কোটি টাকা, এরা পাহাড় সম্পদ, এরা বড় বড় নেতা হচ্ছে। এরা ভোট বাড়ানোর কাজ করতেছে না, কারণ এরা কাদেরকে নিচ্ছে, কাদেরকে শেল্টার দিচ্ছে? সমাজের কীট, মাদকাসক্ত, গণবিচ্ছিন্ন মাস্তান, এদেরকে নিয়ে এরা কাজ করতেছে। যারা সমাজের ভালো ভালো মানুষ, প্রতিষ্ঠিত মানুষ, এদেরকে কোনো কাজে সম্পৃক্ত করছে না রাষ্ট্র উন্নয়নে। এই সম্পৃক্ত না করার ফলেই আজকে জনতা উন্নয়ন দেখছে, কিন্তু আওয়ামী লীগের ভোট বাড়ছে না। অবিলম্বে ক্রীড়া সংস্থাকে ঢেলে সাজান। চিরুনি অভিযান দিন। এই চিরুনি অভিযানই পারে লুটপাটের বিরুদ্ধে, যারা আপনাকে জনতার বিপক্ষে দাঁড় করিয়ে ওদের পকেট হাসিল করতেছে, ওদের পকেট ভরতেছে। এদের বিরুদ্ধে কঠোর হন, তাইলেই সামনে যে বিপদের আমি আশঙ্কা করতেছি, মহাবিপদ, সেই বিপদ থেকে দেশবাসী রক্ষা পাবে, আপনি রক্ষা পাবেন, আওয়ামী লীগ রক্ষা পাবে। বঙ্গবন্ধুর গড়া বাংলাদেশ ছাত্রলীগ, এরা থাকবে সবার ঊর্ধ্বে, মানবিকতা, বিনয়ের, এদের থাকবে সবচেয়ে সুন্দর। কিন্তু আজকে এরা কেন নিগৃহীত? কারণ সঠিক মানুষদেরকে নেতৃত্বে আনছে না।
নির্দেশনা দিন, এদেরকে ডাকুন যে তোমরা সর্বোচ্চ বিনয়ী হবা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরস্পরকে একজন আরেকজনের সাথে দেখা হলে সালাম দেওয়ার কথা, আগে সালাম দেওয়ার কথা বলেছেন, বড় ছোটকে সেটা নয়। আগে সালামে 90 নেকি, আর যে উত্তর দিবে সে হচ্ছে 10 নেকি পাবে। মানে যে বড় তাকেও আগে সালাম দেওয়ার কথা বলেছেন। এই আগে সালাম দেওয়ার যে বিষয়টা, এটা হচ্ছে মানুষকে বিনয়ী করে, মানুষকে নম্রত করে। ছাত্রলীগকে এই পরামর্শ দিন, তোমরা সালাম প্র্যাকটিসটা করবে। সবার আগে কাকে সালাম দিবে, যাকে তোমার বড় হইলেও ছোট হইলেও আগে সালাম দেওয়ার প্র্যাকটিসটা করতে ওদেরকে বলবেন, যাতে নমনীয়তা আসে। নমনীয়তা, বিনয় মানুষকে ছোট করে না, আরও বড় করে। অ্যাগ্রেসিভ মুড, আমি বড় হতে চাই, আমি সব দখল করতে চাই, আমি বড় নেতা, এটা আপনাকে আরও। ইউনূস ভাই, একটি সংকট দেশে যখন সংকট আসে, যেমন কিছুদিন আগে শিক্ষকরা একটা দাবি তুললেন, তারপর ছাত্ররা যারা 35 বছর সরকারি চাকরির বয়স সীমা করার জন্য দাবি তুললেন, এই বিষয়গুলো সংসদে উত্থাপন করুন। এগুলো আদালতে নেবেন না, আদালতের বিষয় নয়। বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, সংসদে উত্থাপন করুন এবং সংসদকে প্রাণবন্ত করে আলোচনা করে এইগুলো সংসদে সমাধান করুন। তবে তার আগে প্রশ্ন হচ্ছে, সংসদ সদস্য বানানোর ক্ষেত্রে খুবই সতর্ক থাকুন। আনার মার্কা যারা নিজেরাও নিজেকে বিপদ করে, আওয়ামী লীগকে ধ্বংস করে, মাননীয় প্রধানমন্ত্রীর ইজ্জত নষ্ট করে, বঙ্গবন্ধুর ইজ্জত নষ্ট করে, দেশের ইজ্জত নষ্ট করে, দেশের ক্ষতি করে, এই ধরনেরদেরকে সংসদ সদস্য বানায়েন না আপনার আল্লাহর দোহায়। আপনাকে এরা উপকার করবে না, বরং এরা দিন দিন আপনাকে ক্ষতির দিকে, মৃত্যুর দিকে ঠেলে দিবে। আমি আর অনেক কথা বলার আছে, যদি সুযোগ হয়, যদি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সরাসরি কোনো দিন দেখার সৌভাগ্য হয়, আরও কিছু কথা বলতে চাই। কেন আমি সোহাগ ভাই, আমি যখনই রাজনীতি বুঝি বা রাজনীতি করা শুরু করি, বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি শুরু করি, এবং ওই জায়গা থেকে আমি এক চুলও বিচ্যুত হইনি। আমি একটি সংগঠন করতাম, এবং তাহলে কেন আমি ছাত্রলীগ যুবলীগ করি নাই, সেটাও প্রশ্ন করতে পারে যে আপনি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতির কথা বলতেছেন, ছাত্রলীগ যুবলীগ কেন করেন নাই? এই পাওয়ার পলিটিক্স বা যেই ধরনের চর্চা করা হয়, এই ধরনের পলিটিক্স আমার খুবই অপছন্দের ছিল। আমি মাওলানা ভাসানীর যেই রাজনীতি, সেই রাজনীতিকে বিশ্বাস করি, সেই রাজনীতি বাস্তবায়ন হোক এদেশে, সেই চাইছি। তাই অন্য একটি রাজনীতি দল আমি করেছি, এবং খুবই সক্রিয় মাঠে বড় বড় রাজনৈতিক কর্মসূচি আমরা দিয়েছি। আমরা তনু নুসরাত হত্যাকাণ্ডের বিচারের জন্য রাজপথে আন্দোলন করেছি। ঢাকা ইউনিভার্সিটিতে টিএসসি যেই নারী নির্যাতনের সেই আন্দোলন আমরা করেছি। আমরা কি আন্দোলন, আমরা অসংখ্য, যেটা আমার মনেও নাই, হাজার হাজার আন্দোলনে আমরা রাজপথে অংশগ্রহণ করেছি। অনেক সময় ছাত্রলীগের বন্ধুদের পাশাপাশি আমরা অংশগ্রহণ করেছি, অনেক সময় ছাত্রলীগ বন্ধুদের বিপক্ষে অংশগ্রহণ করেছি। পুলিশ আমাদেরকে বাধা দিয়েছে, টিয়ার সেল মেরেছে, লাঠিচার্জ করেছি। কিন্তু সামান্য একটা বিষয়, সামান্য স্কুল কলেজে ঢাকা ইউনিভার্সিটির বাচ্চারা কোটা সংস্কার চেয়েছে, ওদের বিরুদ্ধে অস্ত্র ধরা, ওদের বিরুদ্ধে গুলি করা, এইটা কেন হলো? কারণ ওই লুটপাটকারীরা, ওই যেই মাফিয়ারা যারা অবৈধভাবে টাকা কামিয়েছে,
এই ঘুষ বাণিজ্য করে, চাকরি বাণিজ্য করে, এরা এতটাই ভয়ঙ্কর, এরা এতটাই প্রশাসনকে বা রাষ্ট্রটাকে গিলে খেয়েছে যে এরা এখন আর কিছু মেনে নিতে পারছে না, কোনো আন্দোলন। তাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আকুল আবেদন, এদের বিরুদ্ধে কঠোর হন। দেখবেন জনতা আপনাকে ভালোবাসে এবং সেই ভালোবাসার প্রতিদান অবশ্যই দিবে। অপশক্তি মানে ভালোবাসে, তার মানে যে অপশক্তি থাকবে না তা নয়। কোনো অপশক্তি, কালো শক্তি যদি আসে, জনতাই তা রুখে দিবে যদি আপনি এই কাজগুলো করতে পারেন। বড় অপশক্তি এখন হচ্ছে দুর্নীতি। এটা অর্ধে সমস্ত জায়গাগুলো নষ্ট করেছে ঘুষ বাণিজ্যে। আপনার আল্লাহর দোহায় এবং সম্ভব এই জায়গাগুলোতে দূর করা, এই জায়গাগুলো দূর করা অবশ্যই সম্ভব, আপনার দ্বারাই সম্ভব। গোয়েন্দা সংস্থাকে ব্যবহার করতে হবে। এরা কোথায় আকামকা করছে, যেইখানে চোর আছে, বাটপার আছে, এদেরকে কঠোর শাস্তির আওতায় আনুন। দেখবেন দেশ আস্তে আস্তে জনগণ এমনি খুশি হয়ে যাবে। এইসব আন্দোলন আর তখন হবে না। এই ছাত্র জনতার যারা আহত নিহত হয়েছেন তাদের প্রতি গভীর শ্রদ্ধা, গভীর শোক। এ ক্ষতি অপূরণীয়। এ বিষয়ে আমার কিছু বলার নেই। এমন পরিস্থিতি কেউ চায় নাই। কার সাথে কার যুদ্ধ? আমার ভাইয়ের সাথে আমার ভাইয়ের যুদ্ধ, আমার জনগণের সাথে আমাদের যুদ্ধ। এটা কখনোই কাম্য নয়, এটা ভালো লক্ষণ নয়। সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমি খুবই অ্যাগ্রেসিভ ছিলাম। ওরা আমাকে অনেকবার হত্যার হুমকি দিয়েছিল, অনলাইন জগতে এবং অফলাইনে। আমি নির্ভীক সাহসিকতার পরিচয় দিয়েছি। এখন ওই বাটপারদের, যারা প্রধানমন্ত্রীকে বায়াস্ট করে ফেলেছেন, প্রধানমন্ত্রীকে এরা কবজা করে ফেলেছেন, এদের বিরুদ্ধে আমার লড়াই সংগ্রাম চলবে। বঙ্গবন্ধুর সৈনিক তো, আঘাত থেকে গোড়া পুরাটাই কলিজা। আপনারা আমাকে ভয়ভীতি দেখাবেন, হত্যা করার পরিকল্পনা করবেন, অত্যাচার করার পরিকল্পনা করবেন, মনে রাখবেন এ ভয় বহুত আগেই আমি পার করে এসেছি। মাওলানা ভাসানীর আদর্শের রাজনীতি করি। আমরা জানি মৃত্যুকে কিভাবে জয় করতে হয়। সর্বোপরি এই মেধাবী, অসাধারণ আধুনিক তরুণদের নিয়ে একটি অসাধারণ বাটপার মুক্ত, চিটার মুক্ত, সিন্ডিকেট লুটপাট মুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি। এই বলে আমার এই ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম। এবং যদি আমার সুযোগ আসে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে দেখা করার, আরও কিছু আবেগী বিনয়ী কথা বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে, যা কিনা এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে বের হয়ে আসার জন্য অবশ্যই কাজে দেবে আমি মনে করি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।